সালাম আলাইকুম প্রিয় ক্লাস 10 এর শিক্ষার্থীরা, বাংলা প্রথম পত্র ক্লাস 1971 এর দ্বিতীয় পর্ব নিয়ে আমি আব্দুল্লাহ হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? তোমাদের কাছে একটু জানতে চাই, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। ফাহিম, আমার কি এই মাউসটাতে অ্যাক্সেস আছে তো না? ও জাস্ট ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাকে কি স্পষ্ট শোনা যায়? স্পষ্ট দেখা যায়? একটু বলো তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। আমি আজকে একটা জায়গাতে গিয়েছি যে জায়গাটা আমার খুব পছন্দ। সেটা হলো মাওয়া। মাওয়া ঘাটটা কেন যেন আমার খুব ভালো লাগে। আমি ১ম গিয়েছিলাম সেখানটাতে পদ্মা সেতু হবার আগে। পরবর্তীতে গত মাস ২ এক আগে একবার যাই, সেটা আমাকে খুব মুগ্ধ করে। তো পরে আমি বেশ মানে ১০ দিন আগেও একবার গিয়েছিলাম, আজকেও গেলাম। আমার কাছে হাইওয়েটা খুব ভালো লাগে, এক্সপ্রেসওয়েটা। এখন যেটা নাম দিয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। সো আমার কাছে খুব ভালো লাগে। আ দুধারের গাছ, তারপরে যখন বাতাসটা ছোটে, বাতাসটা মুখে এসে লাগে, সবকিছু মিলিয়ে বেশ ভালো লাগে আরকি। আচ্ছা, সামি, একই মেসেজ তুমি যদি এতবার লিখো, আমি তোমাকে ব্লক করতে বাধ্য হব। ঠিক আছে? নামাজের বিরতি আমরা দিব। কিন্তু তুমি এতবার একটা মেসেজ লিখবা না। ঠিক আছে? এটা হচ্ছে স্প্যাম করা। আমি একটু দেখি। রবিন, আমরা নামাজের বিরতিটা কয়টার দিকে দিব? ৫টা ১০-১৫ দিকে দিব। হ্যাঁ, ঠিক আছে। আমরা নামাজের বিরতিটা ৫টা ১০ এ দিব। ঠিক আছে? ওকে। তো চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। আ এই তো, এই ছিল আমাদের আজকের ক্লাস। আমার সরি মানে এই ছিল আমাদের আজকের ফার্স্ট এর ইন্ট্রোডাকশন। আমি এখন তোমাদের চ্যাটটা পজ করে দিচ্ছি। এখন আর কোনো কথা না বলি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের পড়ায়। আমি চ্যাটটা অলরেডি পজ করে দিয়েছি। গত ক্লাসে আমরা পড়াচ্ছিলাম ১৯৭১ এর কিছু চরিত্র পরিচিতি। ১৯৭১ এর যে মূল চরিত্রগুলো রয়েছে, যেমন ইমাম, মেজর এজাজ। তো আমরা গত ক্লাসে সেই চরিত্রগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকের ক্লাসে আমরা কি নিয়ে কথা বলব? আজকের ক্লাসে আমরা এই উপন্যাসের কাহিনীটা আসলে কি, এটা নিয়ে মূলত কথা বলব। তারপরে আমরা এই উপন্যাসের কিছু চুম্বক তথ্য মানে কিছু মূল কথা, সেগুলো নিয়ে একটু কথা বলব। এরপরে আমরা এই উপন্যাস থেকে কিছু প্রশ্নোত্তর প্র্যাকটিস করব। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস সব মিলিয়ে মোটা দাগে। তো আমরা আজকে এই ১৯৭১ এর পর্ব ২ পড়াতে যেয়ে তোমাদের সাথে একটা কথা আমার বলতেই হয়, সেটা হলো আমরা যখন আগে দেখেছি যে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস ছিল এখানে, সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস আমরা অনেকেই রিলেট করতে পারতাম না। কারণ সৈয়দ ওয়ালিউল্লাহর লেখাগুলো দেখা গেছে যে বেশ সেকেলে ধাঁচের, যেটা আজকালকার শিক্ষার্থীরা খুব বেশি সেটাকে রিলেট করতে পারে না। এটা অনেক দেখা যেত। শিক্ষার্থীদের কাছে পছন্দ হতো না। তো পরবর্তীতে আমরা এখন হুমায়ূন আহমেদের লেখা পেয়েছি। হুমায়ূন আহমেদ তো খুবই সহজবোধ্য ভাষায় লিখে থাকেন। তো ১৯৭১ লেখাটা আরো একটা কমন টপিক। আমরা এই মুক্তিযুদ্ধ সম্পর্কিত গল্প, কবিতা, গান এগুলো অনেক দেখেছি, পড়েছি, শুনেছি, সবাই কমবেশি। সবারই অভিজ্ঞতা আছে। তো সেই আলোকে আমরা যখন উত্তর করব আমাদের এই সহপাঠ থেকে, আমরা জানি যে আ আ মানে পরিবর্তিত যে শিক্ষা পদ্ধতি, সেখানে আমাদের সবগুলোতে আর সৃজনশীল থাকছে না। আমাদের সহপাঠে মানে ১৯৭১ থেকে যেই উত্তরটা করতে হবে, সেই উত্তরটা আমরা করব বর্ণনামূলক প্রশ্নে। অর্থাৎ একটা প্রশ্নেই ১০ নম্বর। তো সেই ১০ নম্বরের মাঝে আবার ২ টা পার্টস। একটাতে হচ্ছে ৩ নম্বর ক তে, আর খ তে হচ্ছে ৭ নম্বর। তো আমাদেরকে এই বর্ণনামূলক প্রশ্ন লিখতে পারাটা শিখতে হবে। আজকে আমরা সেটা তো চর্চা করাবোই। তাই আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু উপন্যাস পুরোটা আমরা পড়াচ্ছি না কেন? আসলে ক্লাস 10 এর একজন শিক্ষার্থীকে যদি একটা উপন্যাস রিডিং পড়ানো হয়, মানে পড়ে লাইন বাই লাইন দেওয়া হয়, তাহলে আসলে এটা খুবই দুঃখজনক। এত বছর সে কি পড়াশোনা করেছে? সে যদি একটা উপন্যাস পড়ে বুঝতে না পারে। আমি জানি তোমাদের অবস্থা এরকম না, কিন্তু আমি বললাম আরকি কথার কথা। তো এখন আমি চলে যাব ক্লাসে। একদম শুরুতেই বলে দিচ্ছি, তোমরা খাতা কলম নিয়ে বসবা। গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকলে নোট ডাউন করে নিবা। আমাকে পরে জিজ্ঞেস করবা প্রশ্ন উত্তরের সময়। ঘুম আসলে চোখে মুখে পানি দিবা বা দাঁড়িয়ে ক্লাস করবা। কিন্তু ঘুমিয়ে কোনোভাবেই ক্লাস করা যাবে না। ৫টা ১০ থেকে ৫টা ২০, ১০ মিনিট আমরা নামাজের বিরতি দিব। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ক্লাসে। তো আমি বলছিলাম যে আজ আমরা কি জিনিস পড়াবো? উপন্যাসের কাহিনী সংক্ষেপ, কিছু চৌম্বক তথ্য, শব্দার্থ টিকা এবং বর্ণনামূলক প্রশ্ন। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাই। ছবিটা দেখে মনে হচ্ছে যে ধুতি পরা একজন মানুষ বোঝা যাচ্ছে। আবার ঐদিকে দেখতে পাচ্ছি উনার ড্রেসটাও দেখে মনে হচ্ছে না কোনো আর ৮-১০ টা সাধারণ বাঙালি ড্রেসের মতো, কার্টুনটা দেখে যেমনটা। আর আ যদিও পাকিস্তানি মিলিটারিদেরকে আমরা এতটা
হাস্যরত অবস্থায় দেখতাম না। আমরা অন্তত তাদের যেই বর্ণনা আমাদের নাটক সিনেমাতে পেয়েছি, সেখানে তাদেরকে দেখেছি তারা আরো বেশ রাগী থাকেন। তো আমরা সেই পাকিস্তানি মিলিটারিদেরকে কল্পনা করে নিতে পারি এই কার্টুনগুলোর জায়গাতে। তো এবারে আমরা চলে যাচ্ছি আমাদের উপন্যাসের একটা অন্যতম পয়েন্টে বা একটা অন্যতম জায়গায়। বাংলাদেশের একজন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস ১৯৭১ একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। এই উপন্যাসের প্রেক্ষাপট কি? এই উপন্যাসের প্রেক্ষাপট হলো গিয়ে ১৯৭১ সাল বা মহান মুক্তিযুদ্ধ। এতটুকু আমরা বুঝতে পারি ১৯৭১ লেখাটা দেখে এটা আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে অফকোর্স এটা মুক্তিযুদ্ধকে ঘিরেই হচ্ছে উপন্যাসের কাহিনী বর্ণিত হয়েছে। এই কাহিনীর বা এই উপন্যাসের মূল স্থানটা কোথায়? আমরা জানি নীলগঞ্জ গ্রাম। ঠিক আছে? নীলগঞ্জ। সেই গ্রামের একজন বাসিন্দা হচ্ছে মীর আলী। তো তার বৃদ্ধ বয়সের একটা যন্ত্রণাময় জীবনের বর্ণনা দিয়ে এই উপন্যাসটা শুরু হয়। যন্ত্রণাময় জীবন কেমন? কারণ তিনি তার টয়লেটে যাবার প্রয়োজন পড়ে, কিন্তু টয়লেটেও তিনি অন্যের সাহায্য ছাড়া যেতে পারেন না। আবার দেখা যায় রাতে তার বেশি, বেশি টয়লেটে যাবার প্রয়োজন পড়ে। সেখানেও হচ্ছে তিনি অন্যের সাহায্যের দরকার পড়ে। আর মানুষ হয় কি যে বৃদ্ধ মানুষদের প্রতি একটা সময় মানুষ আ যেটা বাস্তব কথা মানে আমরা আসলে যদি অনেক আ মানে যা শুনতে ভালো লাগে সেটা না বলে যদি সত্য কথাটা বলি, তাহলে বৃদ্ধ মানুষদের প্রতি একটা সময়ের পরে তার সন্তান বলি বা তার হাসব্যান্ড কিংবা ওয়াইফ বলি বা পরিবারের অন্যান্য সদস্যরা তারা অনেক বিরক্ত হয়। তারা অনেক বিরক্ত হয় কেন? একটা বাচ্চা ধরো অনেক ডিস্টার্ব করে, ঠিক আছে? আবার বাচ্চাটাকে অনেক আদর করা যায়। বৃদ্ধ মানুষও কিন্তু বাচ্চাদের মতোই। বৃদ্ধ মানুষও কিন্তু দেখা যায় ডিস্টার্ব করে কথাটা ভালো শোনায় না। কিন্তু সেও কিন্তু বাচ্চার মতো অনেক কাজকর্ম করে। কিন্তু তাকে তুমি আ আসলে তেমন কিছু বলতেও পারবা না ওই সময়। এবং তার মধ্যে কিছু মানে সে ইমোশনালি একটু সেনসিটিভ ও থাকে। তাকে তেমন কিছু তুমি বলতেও পারবা না। তো তেমন একজন মানুষ হচ্ছে আমাদের এই উপন্যাসের যেই মূল চরিত্র মীর আলী। তো তার বৃদ্ধ বয়সের যন্ত্রণাময় জীবনের বর্ণনা দিয়ে লেখক এই উপন্যাসটা শুরু করেছেন। মীর আলী একদিকে যেমন বৃদ্ধ, অন্যদিকে সে চোখেও দেখে না। তবে সে চারদিকের শব্দ খুব ভালো শুনতে পায়। তাহলে আমরা দেখলাম একদিকে হচ্ছে সে বৃদ্ধ, আবার উনি চোখেও দেখে না। কিন্তু চারদিকের শব্দ সে খুব ভালোমতো শুনতে পায়। এখন চোখে না দেখার কারণ কি? চোখে না দেখার বয়সজনিত তো অনেক কারণ থাকে মানুষের। আমরা সে আলোচনায় যাব না। তবে এখানে যেই বৃদ্ধ মীর আলীর বর্ণনার মধ্য দিয়ে এই উপন্যাসটা শুরু হয়েছে, আমরা দেখতে পাই যে মানুষ যখন পরনির্ভরশীল হয়ে যায়, তখন মানে ১ম কিছুটা সময় হয়তো তার প্রতি অন্যরা ভালোবাসা প্রদর্শন করে। এরপরে তার প্রতি যেটা প্রদর্শন করে সেটা হচ্ছে করুণা। বাস্তবতা আসলেই বড় কষ্টের। আমরা পশ্চিমা বিশ্বের দিকে এমনভাবে তাকাই এবং কিছু সো কল্ড ইনফ্লুয়েন্সার এর ভিডিও এবং ফেসবুক পোস্ট দেখলে মনে হয় শুধু IELTS টা দিয়ে দেশের বাইরে চলে যেতে পারলেই কেল্লা ফতে। বর্ডারটা পার করতে পারলেই জীবনের সব দুঃখ বোধহয় কর্পূরের মতো উড়ে যাবে। কিন্তু আসলেই কি তাই? যেখানটাতে হয়তোবা জীবনের শেষ সময়টা কাটানোর কথা ছিল স সন্তান নিয়ে এবং আ পরিবার-পরিজন নিয়ে, নাতি-নাতনিকে নিয়ে, সেখানে যখন শেষ জীবনটা কাটানো হয়, পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশেই চরম একাকিত্বের মধ্য দিয়ে, সাথে একটা ডিভাইস লাগানো, যদি অবস্থা খুব খারাপ হয়ে যায়, মারা যেতে পারে, তখন ডিভাইসটাতে প্রেস করলে তো ওই গভর্নমেন্টের যেই লোক আছে নিযুক্ত, সে আসে, এসে তা দেখে বা তাকে নিয়ে যায় বুঝেছেন? তো এই হচ্ছে অবস্থা। এই হচ্ছে অবস্থা। ছেলের নাম কি? মীর আলীর। তার ছেলের নাম হচ্ছে বদিউজ্জামান। আর তার পুত্রবধূ অনুফা। আর একজন নাতনি আছে। এটা নিয়ে তাদের ছোট সংসার। মীর আলী বুড়ো বয়সে খুবই যন্ত্রণার মধ্য দিয়ে যায়। তার সবচেয়ে বড় যন্ত্রণা প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত দুপুর বাইরে যাওয়া। রাত দুপুর শব্দের অর্থ হচ্ছে মধ্যরাত। প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত দুপুর বাইরে যাওয়া। এক্ষেত্রে তাকে ছেলে কিংবা অনুফার সাহায্য নিতে হয়। রাত দুপুরে বারবার বের হতে হয় বলে সে ছেলে বদিউজ্জামান ও অনুফার বিরক্তির কারণ হয়। আমি একটু আগে বলছিলাম যে কেন বয়স্ক মানুষের প্রতি মানুষ বিরক্ত হয়ে যায়। এক রাতে প্রস্রাব করতে বাইরে গেলে কিসের যেন শব্দ শোনে। তার শব্দের কথা ছেলেকে জানালে ছেলে তার কথার কোনো পাত্তাই দেয় না। এর কিছুক্ষণ পর ৫০ জন সেনার আচ্ছা এর আগে একটু তার ছেলেকে নিয়ে বলা উচিত।
তার ছেলে বদিউজ্জামান আসলে এত ব্যস্ত থাকে তার ব্যবসা বাণিজ্যের কাজে। তো ছেলে বদিউজ্জামান যখন সারাদিন শেষে ঘরে ফেরে, রাতের খাবার খাওয়ার পরে ঘুমায়, স্বভাবতই তারও মনে হয় যে সে একটু রেস্ট নেক, সে একটু নিশ্চিন্তে একটু ঘুমিয়ে থাকুক। কিন্তু এটা সম্ভব হয় না। এটা সম্ভব না হবার কারণ কি? এটা সম্ভব হয় না এর কারণ হচ্ছে যে তার বাবা মীর আলী তো আসলে যখন তখন ঘুম থেকে উঠে টয়লেটে যেতে চায়। তো তাকেও তো উঠতে হয় সাথে। তো এইজন্য বদিউজ্জামান বিরক্ত হয় তার বাবা মীর আলীর প্রতি। যখন শব্দের প্রতি কোনো পাত্তা দিল না ছেলে বদিউজ্জামান, তখন মীর আলী আ আর কি বলবে? এর কিছুক্ষণ পর ৫০ জন সেনার ছোট একটি দল গ্রামে ঢুকে। সেনা মানে আর্মি। তারা হচ্ছে পাকিস্তানি আর্মি। তাদের একজন মীর আলীর চোখে টর্চের আলো ফেলে। মীর আলী অবশ্য কিছুই বুঝতে পারে না। কুকুরের ঘেউ, ঘেউ শুনে মীর কিছুটা টের পায় কেউ হয়তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কিন্তু ছেলে বদিকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে বিরক্ত হয়ে বাবাকে চুপ করতে বলে। তার মানে আমরা দেখলাম যে এখানে আসলে বারবার বিরক্ত হচ্ছে। তো বয়স্ক মানুষের প্রতি এই যে বিরক্তি, যদিও এটা কখনোই প্রকাশ করা উচিত নয়, অন্তত ইসলামিক যেই ভাব দর্শন সেখানে বলা হয়েছে যে বাবা-মার প্রতি উফ! এই শব্দটা পর্যন্ত না করতে। এরপরেও যেটা সবচেয়ে সত্য সেটা হলো যে আমরা আমাদের বাবা-মায়েদের সাথেই দেখা যায় আ কালান্তরে বা মাঝে, মাঝে সবচেয়ে দুর্ব্যবহার করে ফেলি। দুর্ব্যবহার করার পরে আবার অনেক সময় অনুশোচনাও হয়। যে কাজটা এভাবে করা ঠিক হয়নি। আচ্ছা এটা কার, কার সাথে হয়? তোমরা একটু লিখো তো। তোমাদের উত্তর আমার কাছে আমানত হিসেবে থাকবে। কারণ এই উত্তরটা শুধু আমিই দেখতে পাচ্ছি, অন্যরা কেউ দেখতে পাচ্ছে না। তোমাদের কার, কার এমনটা হয়? তোমরা একটু চ্যাটে লিখো তো। আমি নাম দেখতে পাচ্ছি অনেকেই বলছে আমার সাথে হয়, আমার সাথে হয়। আমরা আসলে তাদের সঙ্গেই সবচেয়ে কঠোর হই যারা আমাদের সবচেয়ে কাছের মানুষ। আমরা তো আসলে র‍্যান্ডম মানুষের প্রতি আমাদের অনেক মান অভিমান হবে না? বা অনেক কঠোর হওয়ার প্রয়োজনও হয় না। তো এই অনুশোচনার দুষ্ট চক্র মানুষের জীবনের খুব খারাপ বিষয়। অনুশোচনার দহন মানুষকে পুড়িয়ে, পুড়িয়ে শেষ করে দেয়। আমার একটা সত্যি ঘটনার কথা মনে পড়ল। একজন অপমান মানে একজন আ যাই হোক আমি ধরলাম যে XYZ কোনো একটা ব্যক্তি, সে হচ্ছে অন্য একজনকে তার খুব নিকটাত্মীয়ই চরম অপমান করেছিল প্রকাশ্যে এবং এই অপমানটা আসলে কোনো কারণ ছাড়াই করেছিল বলতে গেলে। ওটার জন্য খুব একটা ভ্যালিড রিজন ছিল না। সো এই যে অপমানটা করল, এই অপমানের প্রত্যুত্তরে যাকে অপমান করা হয়েছিল, মানে যিনি অপমানিত হয়েছেন, তিনি এটার কোনো রিপ্লাই দেন নাই ভদ্র মানুষের মতো। তিনি আস্তে, আস্তে দূরত্ব সৃষ্টি করা শুরু করেন। দূরত্ব সৃষ্টি করা শুরু করেন। এবং এই দূরত্বটা যিনি অপমান করেছেন, তাকে আরো এমন দহন দেয় বা আরো কারণ তার মধ্যে তো অনুশোচনা হয়। কিন্তু অনুশোচনা হবার পরও সে যে গিয়ে আর ক্ষমা চাইবে বা সে যে গিয়ে নিজেকে সংশোধনের চেষ্টা করবে, সেই সুযোগটা তো আর অবশিষ্ট থাকে না। সেই সুযোগটা চলে যায়। তো এটাই হয় আরকি মানুষের সাথে। আমরা ৫টা ১০ এ নামাজের বিরতিতে যাব। পরদিন সবাই জানতে পারে যে গ্রামে মিলিটারি প্রবেশ করে স্কুল ঘর দখল করে সেখানে অবস্থান নিয়েছে। ময়মনসিংহ ভৈরব লাইনের একটি স্টেশন নান্দাইল রোড। ময়মনসিংহ ভৈরব লাইনের একটি স্টেশন নান্দাইল রোড। ১০ মাইল উত্তরে গেলে রুয়াইল বাজার। বর্ষাকালে হাঁটা ছাড়া উপায় নেই। আরো মাইল ৩০ উত্তরে মধুবন বাজার। মানে এখানে বেশ কিছু বাজারের নাম বলা হচ্ছে। একদিকে বলা হচ্ছে রুয়াইল বাজারের কথা, যেটা ১০ মাইল উত্তরে। অন্যদিকে ৩০ মাইল উত্তরে গেলে হচ্ছে মধুবন বাজার। শীতকালে গরুর গাড়ি চলে। এখন বলতে পারো যে ২০২৫ সালে গরুর গাড়ি হোয়াট দ্য হেল? কিন্তু এই উপন্যাসটা যখন লেখা হচ্ছে সেই সময়ের পটভূমি হচ্ছে ১৯৭১ সাল। তখন অফকোর্স গরুর গাড়ি চলত। ৯০ এর দশকেও বাংলাদেশে গরুর গাড়ি চলত। বর্ষায় হাঁটতে হয়। পূর্ব দিকে ৭ মাইল গেলে মধুবনের জংলা মাঠ। তার পেছনে ছোট্ট একটি গ্রাম নীলগঞ্জ। দরিদ্র শ্রীহীন ৩০-৪০ ঘরের একটি বিচ্ছিন্ন জনপদ। দরিদ্র শ্রীহীন, শ্রী শব্দের মানে হচ্ছে সুন্দর, হীন মানে নাই। শ্রীহীন মানে হচ্ছে যার মাঝে কোনো সৌন্দর্য নেই। তো খুবই দরিদ্র, শ্রীহীন মানে যেই ঘরগুলা দেখতে একটুও সুন্দর না, এরকম ৩০-৪০ টা ঘরের একটা বিচ্ছিন্ন জনপদ। বিচ্ছিন্ন জনপদ কেন? বিচ্ছিন্ন জনপদ বলতে মূলত বোঝায় সেই জায়গাগুলো, যেই জায়গাগুলোর সাথে সাধারণ জায়গার বা অন্যান্য জায়গার ঐরকম কোনো সম্পর্ক নাই। এমনই একটা গ্রামের নাম যদি আমি বলি সেটা হলো বেতকাশী। গত কিছুদিন আগে
তোমরা আমি জানি না কয়জন দেখেছো শিখোতে আমি আমার প্রোফাইলও শেয়ার করেছিলাম ভিডিওটা দেখার মতো এবং দেখে অত্যন্ত অনুপ্রাণিত হবার মতো। আমাদের এই শিখর একজন শিক্ষার্থী যে ওই বেতকাশি গ্রামটা হচ্ছে সুন্দরবনের একদম শেষে, জঙ্গলের ওখানে। তো ওখান থেকে তার মানে এটা আসলে একটা বিস্ময় বলা যেতে পারে। ওই জায়গা থেকে সে নটরডেম কলেজে চান্স পেয়েছে এবং আমরা খুবই খুশি হয়েছি। দোয়া করি যে আল্লাহ তাকে অনেক বড় করুক। তো ওটাকে যেমন একটা বিচ্ছিন্ন জনপদ বলা যেতে পারে বেতকাশিকে। এটাও হচ্ছে এমন নীলগঞ্জ। নীলগঞ্জের জলাভূমির দিকটায় একদল কৈবর্ত থাকে। কৈবর্ত মানে হচ্ছে জেলে সম্প্রদায় আরকি। জেলে সম্প্রদায় যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। নীলগঞ্জের জলাভূমির দিকটায় মানে যেদিকে পানি-টানি আছে ওইদিকে জেলেরা থাকে। গ্রামের সঙ্গে তাদের খুব একটা যোগ নেই। যোগ মানে খুব একটা যোগাযোগ নেই। দেখো এখন তো আসলে স্মার্টফোনের যুগ এটা সেটা নানা কিছু। কিন্তু আগে তো আসলে মানুষ কিভাবে যোগাযোগ করবে একজন আরেকজনের সাথে? আমাদের ইমন ভাই এই যে ম্যাথ পড়ায় যে তোমাদেরকে এস এম ইমন ভাই। তো ইমন ভাই বলছিলেন উনি যখন ছোটবেলায় আ মানে উনার বাড়ি তো বরিশাল। বরিশাল থেকে একবার তার উত্তরবঙ্গের দিকে যাবার প্রয়োজন পড়েছিল। তো কতগুলা ফেরি তার পার হতে হয়েছিল। এখন দেশের যোগাযোগ ব্যবস্থা এতটাই সহজ হয়ে গেছে। আমার আ সর্বশেষ মনে পড়ে পদ্মা নদী ফেরি দিয়ে পার হবার একটা স্মৃতি ২০১৮ সালে। আমি যখন ১ম বারের মতো ভারত যাই। তো আমি বাসেই গিয়েছিলাম ভারতে। তো তখন তো পদ্মা সেতু ছিল না। তো ওই ফেরি পার হতে কিন্তু অনেক সময় লাগতো, অনেক সময় লাগতো এবং ফেরির জ্যামে একবার পড়ে গেলে তোমার ২৪ ঘন্টাও অপেক্ষা করা লাগতে পারে। এরকম একটা ভয়ানক ব্যাপার ছিল। তো এখন মনে হয় যে ভাই এটা কোন কাহিনী। পদ্মা সেতুর উপরে উঠলো, টান মেরে চলে গেল শেষ পদ্মা সেতু। তো এটাই আরকি। মানে আসলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে যুগে, যুগে। তো ওই সময় খুব স্বাভাবিক যে যারা একটু দূরে তাদের সঙ্গে যোগাযোগ থাকে না। চিত্রা বুড়ির ছেলেকে কৈবর্তপাড়ার মনা খুন করে। এখানে আমরা একটা চরিত্র পাচ্ছি চিত্রা বুড়ি। একে নিয়ে গত ক্লাসেও বলেছি এবং তাকে খুন করে কে কৈবর্তপাড়ার মনা। ছেলে হত্যার বিচার চাইতে সে ছোটাছুটি করে। নীলগঞ্জের মাতব্বররা কৈবর্তপাড়ার ডাকাতদের বিচার করতে সাহস পায় না। নীলগঞ্জের মাতব্বররা কি করে? কৈবর্তপাড়ার ডাকাতদের বিচার করতে সাহস পায় না। ফলে চিত্রা বুড়ি তার ছেলে হত্যার বিচার পায় না। আচ্ছা নীলগঞ্জের যারা মাতব্বর তারা কৈবর্তপাড়ার ডাকাতদের বিচার করতে সাহস পায় না। ঠিক আছে? এর ফলে চিত্রাবুড়ি তার ছেলে হত্যার বিচার পায় না। আবার ঘরবাড়িতে থাকার জায়গা না পেয়ে সে নীলু সেনের কালী মন্দিরের চাতালে বসবাস করতে থাকে। আচ্ছা, তাহলে সে থাকে কোথায়? সে থাকে হচ্ছে নীলু সেনের কালী মন্দিরের চাতালে। আর সে তো ছেলে হত্যার বিচার পায় না বিভিন্ন জনের কাছে যাবার পরে। আর সেখানে সে গভীর রাতে দেবীর কাছে তার ছেলের হত্যাকারীর বিচার চায়। গ্রামে মিলিটারি আগমনের বিষয়টিও সেও দেখেছে, তবে তাদেরকে সে চিনতে পারেনি। তাদের চলাচল দেখে সে আশ্চর্যান্বিত হয়ে পড়ে। আর এখানে একটা বিষয় বলে নেয়া উচিত একদম ১ম দিকেই। চিত্রা বুড়ির মধ্যে তখন এমন কিছু হ্যালুসিনেশন হয় বা এমন কিছু মানসিক অবস্থার সৃষ্টি হয়, যেহেতু তার ছেলেটা খুন হয়েছে, সে নানা জায়গাতে গিয়ে বিচার চেয়েও বিচার পায়নি, সে গরিব মানুষ বলে। সে এমনটা দেখে যে দেবী তাকে বলেছে যদি পাঠা বলি দেওয়া হয়, তবে দেবী তার ছেলের হত্যার বিচার করবে। এরকম। এনিওয়ে আমাদের এখন ব্রেকে যাওয়ার সময় চলে এসেছে। আমরা ৫টা ২০ পর্যন্ত বিরতি দিচ্ছি। নামাজের বিরতি। হ্যাঁ? নামাজের বিরতি ৫টা ২০ পর্যন্ত। নামাজের বিরতি ৫টা ২০ পর্যন্ত। তো এতটুকু থাকছে আমাদের এই মুহূর্তের ক্লাস। আমি বিরতির পরে আবার ফিরে আসছি। তোমরা সবাই কিন্তু ঠিক টাইমলি চলে এসো। কারণ আমি জানি তোমরা বেশিরভাগই সহপাঠটা পড়েও দেখবা না। তো যদি তোমরা এই ক্লাসটা ঠিকমতো না করো, তাহলে সহপাঠের ওই ১০ এ তোমরা ২-৩ এর বেশি তুলতে পারবা না। তো A+ 100% সিউর মিস চলে যাবে। যদি এই ক্লাসটা ঠিকমতো না করো। তো দেখা হচ্ছে সবার সঙ্গে ইনশাআল্লাহ ঠিক ৫টা ২০ এ। আচ্ছা বৃষ্টি
হ্যাঁ, বিশাল বড় বিরতির পরে আমরা আবার ফিরে এলাম আমাদের ক্লাসে। চ্যাটটা তো পজ করা, রাইট? চ্যাটটা পজই রাখো। ঠিক আছে। তো আমরা এবারে যদি একটু পরে দেখি যে গ্রামে মিলিটারি ঢুকেছে, এটি প্রথমে বুঝতে পারলেন নীলগঞ্জ মসজিদের ইমাম। আমরা গত ক্লাসে কিন্তু ইমামের বর্ণনা পড়েছি, চরিত্র বর্ণনায়। তো সেনাদের আগমনে তিনি খুবই ভয় পেয়ে যান। বিভিন্ন বিষয় চিন্তা করতে করতে তিনি মুসল্লিদের জন্য অপেক্ষা করতে থাকলে তাদের কারো খোঁজ না পেয়ে আরো চিন্তিত হয়ে পড়েন। পরে কয়েকজন মুসল্লি এলে তিনি খুবই সংক্ষিপ্ত নামাজ পড়ে মসজিদ থেকে বের হন। বাড়ি যাওয়ার পথে স্কুল ঘরের কাছে গেলে মেজর তাকে ডেকে নিয়ে যান। মেজর বলতে এখানে মেজর এজাজের কথা বলা হচ্ছে। মূলত এটা আসলে পাকিস্তানি সেনাবাহিনীর যেই মেজর ওখানে অফিসার ছিলেন তার কথা বলা হচ্ছে। সেখানে তার কাছে বিভিন্ন তথ্য জানতে তার উপর নির্মম নির্যাতন চালানো হয়। মানে কার উপরে নির্মম নির্যাতন চালানো হয়? ইমামের উপরে নির্মম নির্যাতন চালানো হয়। গ্রামের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আজিজ মাস্টার। সে রুগ্ন একজন মানুষ, হাঁপানির রোগী। রুগ্ন বানানটা একটু দেখো, হ্যাঁ? রুগ্ন বানানটা আমরা ভুল করি অনেক সময়। রুগ্ন বানানটা এভাবে হবে সবসময়। গয়ের নিচে একটা হসন্ত হবে, এরপরে মূর্ধন্য ণ হবে। মিলিটারির মেজর এজাজের নির্দেশে তাকেও ডেকে নিয়ে যায় তার স্কুলের দপ্তরি ও দারোয়ান রাসমোহন। দপ্তরি এবং দারোয়ানের নাম কি? রাসমোহন। প্রথমে আজিজ মাস্টার মিলিটারির সংবাদ বিশ্বাস না করলেও একসময় ঠিকই এর সত্যতা জানতে পায়। মেজরের সামনে তাকে নেওয়া হলে গ্রামের বিভিন্ন বিষয় তার কাছে জানতে চাওয়া হয়, অথচ সে এসবের কিছুই জানে না। মেজর তাকে জংলা মাঠের মুক্তিযোদ্ধাদের সম্পর্কে প্রশ্ন করে। পরে জংলা মাঠে অপারেশন পরিচালনার কথা মুক্তিযোদ্ধাদের জানিয়ে দেবেন বলে আজিজ মাস্টারকেও ইমাম সাহেবের সঙ্গে টিচার্স রুমে আটকে রাখেন। আবার দেখি কাহিনীটা কি হয়। মেজরের সামনে তাকে নেওয়া হলে গ্রামের বিভিন্ন বিষয় তার কাছে জানতে চাওয়া হয়। কার কাছে জানতে চাওয়া হয়? আজিজ মাস্টার। হুম। তো সে এসবের কিছুই যেহেতু জানে না, তো মেজর তাকে জংলা মাঠের মুক্তিযোদ্ধাদের সম্পর্কে প্রশ্ন করে। পরে জংলা মাঠে অপারেশন পরিচালনার কথা মুক্তিযোদ্ধাদের জানিয়ে দেবেন বলে আজিজ মাস্টারকেও ইমাম সাহেবের সঙ্গে টিচার্স রুমে আটকে রাখেন। অথচ আজিজ মাস্টার পাকিস্তানি মিলিটারির সুদৃষ্টি আকর্ষণের জন্য মানে সুদৃষ্টি আকর্ষণ বলতে ধরো তাদের নজরে আসার জন্য যে এমন কিছু করেছে যেটা পাকিস্তানিদের পক্ষে, যাতে যেটা দেখে মনে হতে পারে যে আজিজ মাস্টার আসলে পাকিস্তানের পক্ষে বরং স্বাধীন বাংলাদেশের পক্ষে না। মিলিটারির সুদৃষ্টি আকর্ষণের জন্য একটি ছোট দলের নেতৃত্ব দিয়ে একটি ছোট দলের নেতৃত্ব দিয়ে সেনাদের সামনে পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ ইত্যাদি স্লোগান দিয়েছিল। তার এ প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। পর্যবসিত হয় মানে ধ্বংস হয় বা পড়ে যায় এমন আরকি আমরা বলতে পারি। বা অধঃপতিত হয়। তো সে চেয়েছিল পাকিস্তানিদের চামচা সেজে তাদের কাছে খুব ভালো হয়ে থাকবে এবং নিজেকে এমন একজন মানুষ হিসেবে প্রমাণ করবে যে পাকিস্তানের পক্ষে বরং স্বাধীন বাংলাদেশের পক্ষে নয়। এই উপন্যাসের গ্রামের মানুষগুলো খুবই ভীরু। মেজর এজাজ মনে করেন কুকুরেরও আত্মসম্মান বোধ থাকে এদের, তাও নেই। মানে খুবই ছোট চোখে দেখছে এখানে। গ্রামে মিলিটারি প্রবেশের পরই মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। মতি মিয়া, জয়নাল মিয়া, রাসমোহন, বদিউজ্জামান প্রত্যেকেই ভয়ে জড়সড় হয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছে। বদিউজ্জামান মধুবন বাজারে যাওয়ার পথে মাঝপথ থেকে আবারও ফিরে এসেছে। বদিউজ্জামান মধুবন বাজারে যাওয়ার পথে মাঝপথ থেকে আবারও ফিরে এসেছে। জংলা মাঠে লুকিয়ে থেকেছে দীর্ঘ সময় ধরে। সেখানে সে গিরগিটি শেয়ালের মুখোমুখি হয়েছে। তার মানে আমরা কোথায়? আমরা আবার ওই সেই প্রথম যাকে দিয়ে উপন্যাসটা শুরু হয় মীর আলী, তার ছেলে বদিউজ্জামানের কথা আবার দেখতে পাই যে মধুবন যাওয়ার পথে মাঝপথ থেকে ফিরে এসে দীর্ঘ সময় ধরে জংলা মাঠে লুকিয়ে থাকে এবং সেখানে সে গিরগিটি তোমাদের অনেকেই হয়তো বা দেখো নাই, এটা অনেকটা টিকটিকির মতো এই সাইজে বড় আর কি। শেয়ালের মুখোমুখি হয়েছে, পচা দুর্গন্ধময় পানিতে বসে লুকিয়ে থাকার চেষ্টা করেছে। তবে জঙ্গলের প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত সে সাহসী হয়ে উঠেছে। কিন্তু তার এ সাহস সে মিলিটারির বিরুদ্ধে কাজে লাগাতে পারেনি। সেনাবাহিনীর নৃশংস আচরণ লক্ষ্য করা যায় উপন্যাসের বিভিন্ন ঘটনায়। কৈবর্ত মনাকে আগের একটা খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে তার 11 বছরের ভাইকে সহ প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তানি মেজর এজাজ এটা করেছেন নিষ্ঠুরতার নমুনা দেখানোর জন্য। মেজর বলেন,
মানুষকে মানুষকে ভয় পাইয়ে দেওয়ার মধ্যে নাকি একটা আলাদা আনন্দ আছে। আমরা দেখতে পাই তার মধ্যে কেমন একটা পিশাচের মতো আচার-আচরণ আছে এই মেজর এজাজের মধ্যে। এটা হচ্ছে একটা পৈশাচিক আনন্দ। পৈশাচিক আনন্দ কি? একটা খারাপ কাজ করার মধ্য দিয়ে যে আনন্দটা পায়। এখন তুমি যদি ভালো কিছু খাও, ধরলাম তুমি বিরিয়ানি খাইলা, ভালো লাগে তো। অবশ্যই ভালো লাগে। বা তুমি এমন কোনো খাবার খাইলা, ভালো লাগে। কিন্তু এখন মানুষকে ভয় পাওয়ানোর মধ্য দিয়ে যে আনন্দ, এইটা তো কোনো সুস্থ স্বাভাবিক মানুষের মতো আনন্দ না। এটা হচ্ছে পিশাচের মতো আনন্দ বা পৈশাচিক আনন্দ। এই বিকৃত মস্তিষ্কের লোকটি এভাবেই নৃশংসতাকে বৈধতা দিতে চান। উপন্যাসে কিছু ক্ষেত্রে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও লক্ষ্য করা যায়। যেমন মনাকে যখন গুলি করে মারার কথা বলা হয়, তখন সে ভয় পায় না। ভাইকেও সে অভয় দেয়। তাকে শক্ত করে ধরতে বলে। আজিজ মাস্টারকে যখন উলঙ্গ করে গ্রামে ঘোরানোর নির্দেশ দেওয়া হয়, তখন সে বলে, "মেজর সাহেব, আমি মরবার জন্য প্রস্তুত আছি।" ঠিক আছে? এগুলো আমরা কি দেখতে পাই? এগুলো আমরা দেখতে পাই যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। অসহায় সফদরউল্লাহ অবশেষে তার স্ত্রী ও শ্যালিকার চরম অপমান ও নিপীড়নের প্রতিশোধ নিতে এক সুবেদার ও এক রাজাকারের খোঁজে মাঠে নেমে পড়ে। সুবেদার বলতে তখনকার নবাবদের কোনো একটা সুবেদার বা সুবাদার, তারা হচ্ছে ওই জায়গার দায়িত্বে নিযুক্ত ছিলেন। উপন্যাসের রফিক আপাত দৃষ্টিতে মেজর এজাজের সহকারী হিসেবে কাজ করলেও মনে প্রাণে সে একজন বাঙালি। বাঙালিদের প্রতি তার গভীর অনুরাগ লক্ষ্য করা যায়। আমরা কাকে দেখছি এখানে? মেজর এজাজের একজন সহযোগী, যার নাম হচ্ছে রফিক। গত ক্লাসে আমরা তার কথা বলেছিলাম। ১৯৭১ সালের কাহিনীগুলোতে এমন কিছু চরিত্রকে পাওয়া যায় যারা আপাত দৃষ্টিতে দেখে মনে হয় পাকিস্তানের পক্ষে, কিন্তু তারা আসলে ধোঁকা দিয়েছে মিলিটারিদের। তারা পাকিস্তানিদের পক্ষের লোক সেজে দিন শেষে তারা সহায়তা করেছে মুক্তি বাহিনীকে, এবং তারা মুক্তিকামী মানুষই ছিলেন। বাঙালিদের প্রতি তার গভীর অনুরাগ লক্ষ্য করা যায়। নিজাম যে পাগল, রফিক তা কিভাবে বুঝল? মেজরের এমন প্রশ্নে রফিকের উত্তর, ও মিলিটারি আশায় অত্যন্ত খুশি হয়েছে। তার মানেই বলা যায় যে নিজাম পাগল, কারণ মিলিটারি আশায় যে লোক খুশি সে পাগল নয় তো কি। এমন করেই রফিক মেজরের সঙ্গে তর্কে জড়িয়েছে। মেজরকে কোনো কথায় সে ছাড় দেয়নি। সামর্থ্য অনুযায়ী প্রতিবাদ করেছে। মুক্তিযোদ্ধাদেরও সে কৌশলে সাহায্য করেছে। সেনাদের কবল থেকে তাদের রক্ষা করার চেষ্টা করেছে। গল্পটা এক পাকিস্তানি মেজর ও এক বাংলাদেশী গ্রামের গল্প। কিন্তু এক সূক্ষ্ম পথে গল্পটি একজন পাকিস্তানি সৈনিক ও এক বাঙালি যুবকের গল্প হয়ে উঠেছে। এই যুবক রফিক। শুরু থেকেই তাকে পাকিস্তানি মেজরকে সহায়তা করতে দেখি, কিন্তু তার জীবন দৃষ্টি পাকিস্তানি মেজরের সম্পূর্ণ উল্টো। বাঙালিদের আত্মসম্মান বোধ নিয়ে মেজর রসিকতা করেন। মানে ওই যে বলে যে কুকুরেরও যদি আত্মসম্মান বোধ থেকে থাকে, বাঙালিদের সেই আত্মসম্মান বোধও নাই। মুক্তিযোদ্ধাদের খবর বের করার জন্য নৃশংসতার চরম পর্যায়ে যান। তার কথা শুনতে রফিক বাধ্য, কিন্তু নির্দেশ মানার এবং মতামত দেওয়ার ক্ষেত্রে দুজনের মধ্যে আগাগোড়া একটা সূক্ষ্ম সীমারেখা টেনে রেখেছেন লেখক কৃতিত্বের সঙ্গে। রফিক শেষ পর্যন্ত হয়ে ওঠে একজন সাহসী বাঙালি। দেশপ্রেমের চেতনা ধারণ করার অপরাধে মেজর এজাজ তাকে গুলি করে মারার আদেশ দেন। রফিক তাতে বিন্দুমাত্র ভয় পায়নি, বরং তার সাহস দেখে মেজর এজাজের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। এই হচ্ছে আমাদের গল্পটা। যতটুকু পড়িয়েছি এতটুকু থেকেই তুমি সৃজনশীল উত্তর, সরি, তুমি বর্ণনামূলক উত্তর করতে পারবা। এখন সহপাঠ উত্তর করাটা আরো সহজ। আগে যেটা ছিল যে হ্যাঁ, সৃজনশীলের গ আর ঘ উত্তর করতে পারতো মোটামুটি উপন্যাস সম্পর্কে বা নাটক সম্পর্কে ধারণা থাকলেই, কিন্তু ক আর খ তো উত্তর করতে পারতো না। এখন তো আর সেটা নাই। এখন হয়ে গেছে বিষয়টা বর্ণনামূলক। তো এখন যে উপন্যাসের সারমর্ম জানবে সেই হচ্ছে উত্তর করতে পারবে। বুড়ো হওয়ার সবচেয়ে বড় যন্ত্রণা হলো রাত দুপুরে বাইরে যেতে হয়। বিড়ালি জলচৌকির উপর বসে থাকার কিছুক্ষণ পর ৫০ জন সেনার ছোট একটা দল গ্রামে এসে ঢোকে। এমন আরকি, মানে এভাবে এটা আগাতে থাকে পুরো গল্পটা। হুম, হুম। তো এইখানে আসলে চৌম্বক তথ্যগুলো আমি আলাদা করে পড়াইলাম না। এই তথ্যগুলো তোমরা নিজেরা একটু দেখে নিও। আমরা এতক্ষণ যা পড়িয়েছি তার মধ্যে চৌম্বক তথ্যগুলো চলে এসেছে। শব্দার্থ টিকাও আলাদা করে পড়ানোর কিছু নাই। মোটামুটি আমি তোমাদেরকে পড়ানোর টাইমেই বলেছি কোনটার মানে কি। এবারে আমরা চলে যাব সরাসরি আমাদের বর্ণনামূলক প্রশ্নে। হুম। বর্ণনামূলক প্রশ্ন যেহেতু তোমাদের সবার কাছেই নতুন, তাই একটু আবার আমি রিভিউ করি কি থাকবে না থাকবে। এখানে মূলত কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে।
নতুন প্রশ্ন কাঠামো আর মান বিবেচনা করেই প্রশ্নটা তৈরি করতে হবে। আচ্ছা, প্রতিটা প্রশ্নের ২ টা অংশ, তাই তো আমাদের? ক অংশের জন্য কত? ৩ আমি বলেছিলাম, আর খ অংশের জন্য হচ্ছে ৭। ৩ যোগ ৭ আমার টোটাল কত আসছে? টোটাল হচ্ছে ১০ নম্বর একটা প্রশ্নে। এই হলো গিয়ে আমাদের প্রশ্নের ধরন-ধারণ। চলো, অনুফাকে সে কেন মীর আলীর উপর বিরক্ত হয়? আর নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, চলো আমরা দেখি অনুফাকে আর সে কেনই বা মীর আলীর উপর বিরক্ত হয়। ১৯৭১ উপন্যাসের একমাত্র উজ্জ্বল নারী চরিত্র অনুফা। অনুফা হচ্ছে মীর আলীর ছেলে বদিউজ্জামানের ওয়াইফ। নীলগঞ্জের ৭০ বছর বয়স্ক বৃদ্ধ। দেখো আমরা কিভাবে লিখবো, আমি এটা একটু দেখি। যখন এখানে বলা হচ্ছে অনুফাকে সে কেন মীর আলীর উপর বিরক্ত হয়, আমরা এমন না যে জাস্ট এক কথায় উত্তর দিয়ে দিব। প্রথমে আমি অনুফার চরিত্রটা নিয়ে একটু কথা বলবো, এরপরে কেন বিরক্ত হয় ওটাকে একটু বর্ণনা করব। ৩ নম্বর প্রশ্নগুলো আমরা কতটুকু লিখবো? এগুলো আমরা ১ পৃষ্ঠা লিখবো। নীলগঞ্জের ৭০ বছর বয়স্ক বৃদ্ধ মীর আলীর পুত্রবধূ এবং বদিউজ্জামানের স্ত্রী সে। নীলগঞ্জ গ্রামে দ্বিতীয় মিলিটারি বাহিনীর আগমনের সাথে সাথে গ্রামে যুদ্ধের তাণ্ডব মারাত্মক আকার ধারণ করে। সেই সাথে প্রকৃতিও তার বৈরী রূপ নিয়ে আবির্ভূত হয়। কালবৈশাখী ঝড়ের কবলে বদিউজ্জামানের নতুন টিনের ঘরের চালা উড়ে যায়। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে বিপর্যস্ত ঘরবাড়ি নিয়ে অনুফা যখন চিন্তিত, সে অবস্থায় বৃদ্ধ মীর আলী তাকে ভাত রান্নার কথা বলে। এরকম পরিবেশে ভাত খাওয়ার কথা বলায় সে মীর আলীর উপর বিরক্ত হয়। আমি জানি বাস্তবতা এমন, কিন্তু আসলে বৃদ্ধ মানুষদের সঙ্গে ভালো আচরণ করাটাই বোধহয় সবচেয়ে ভালো। আমার মায়ে মানে আমি যখন এখন একটু জার্নালের দিকে তাকাই বা ডায়েরির দিকে তাকাই যেগুলো আমি লিখতাম মাঝে, মাঝে, আমার মাকে আরো সময় দেওয়া উচিত, তাকে আরো কেয়ার করা উচিত। এই কথাগুলো আমি লিখে রাখতাম। তো এখন তো আমি চাইলেও আর পারব না। তার সেবা করতেও পারব না, বা তাকে সময়, তিনি আর এক বিন্দু সময়ও চাইতে আসবেন না, একটা টাকাও তিনি আর চাইতে আসবেন না। তিনি তো মারাই গেছেন কুরবানির ঈদের দিন, ফজরের নামাজের আগে। তো এটাই আসলে বাস্তবতা। তো একটা উপন্যাস আসলে শুধু একটা প্লট আর একটা গ্রামের কাহিনী বোঝায় না। মানুষের অনেক বড়, বড় জটিল মনস্তাত্ত্বিকতাকে বা মানুষ কিভাবে আচার-আচরণ করে, এই বিষয়গুলোকেও কিন্তু ফুটিয়ে তোলে। এখানে আমরা যখন মীর আলীর প্রতি অনুফা এবং বদিউজ্জামানের আচার-আচরণগুলো দেখি, তারপরেও আমাদের সমাজের অনেক, অনেক আ ছেলের বউয়ের তুলনায় অনেক ভালো অনুফা এবং বদিউজ্জামান। কারণ আমাদের দেশে এমন অনেক সন্তানও আছে যারা তো বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে তাদের বাবা-মাকে। অবশ্যই সেটা কোনো মানুষের কাজ নয়, সেটা পশুর মতো কাজ। কিন্তু করছে তো। হচ্ছে না এমন তো নয়। নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি, এটা ব্যাখ্যা করো। ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৭১ উপন্যাসে জনবিচ্ছিন্ন ক্ষুদ্র এক শান্ত গ্রামকে করেছেন উপন্যাসের পটভূমি। গ্রামটির নাম কি? গ্রামটির নাম নীলগঞ্জ। এ গ্রামের মানুষ যুদ্ধ বোঝে না, সংগ্রাম কি তা জানে না। আমি আবার বলি, ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৭১ উপন্যাসে জনবিচ্ছিন্ন ক্ষুদ্র এক শান্ত গ্রামকে করেছেন উপন্যাসের পটভূমি। গ্রামটির নাম কি? গ্রামটির নাম হচ্ছে নীলগঞ্জ। এই গ্রামের মানুষ, আচ্ছা, বাংলাদেশের প্রতিচ্ছবিটা ব্যাখ্যা করার আগে একটু বলে নেওয়া ভালো যে এটা আমরা কতটুকু লিখব। এইখানে তো আমি দেখিয়েছি মোটামুটি তুমি এটাকে কেমন ভাবে কি লিখবা। ৭, তো ৭ লেখার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মিনিমাম ২.৫ পৃষ্ঠা লিখতে হবে। ঠিক আছে? আমরা মিনিমাম ২.৫ পৃষ্ঠা লিখব। আমরা মিনিমাম ২.৫ পৃষ্ঠা লিখব। সেটা কারো, কারো ক্ষেত্রে সেটা ৩ পৃষ্ঠাও যেতে পারে। তো ২.৫ থেকে ৩ পৃষ্ঠা, এটা হবে আমাদের লেখার দৈর্ঘ্যটা এই খ নম্বর প্রশ্নের উত্তরে। ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ ১৯৭১ উপন্যাসে জনবিচ্ছিন্ন ক্ষুদ্র এক শান্ত গ্রামকে করেছেন উপন্যাসের পটভূমি। গ্রামটির নাম নীলগঞ্জ। এই গ্রামের মানুষ যুদ্ধ বুঝে না, সংগ্রাম কি তা জানে না। কিন্তু সেই গ্রামে একদিন পাকিস্তানি সেনাবাহিনীর আগমন গ্রামের মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসে। লেখক স্পষ্ট করে কোথাও বলেননি যে নীলগঞ্জ গ্রামে মুক্তি বাহিনী আছে, শুধু সন্দেহের বেড়াজাল বুনে গেছেন সমগ্র উপন্যাস জুড়ে। সন্দেহের বশেই নীলগঞ্জ গ্রামে হানাদার বাহিনীর অধিনায়ক মেজর এজাজের নেতৃত্বে অভিযান শুরু হয়, যেটাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রতিচ্ছবি বলা যায়। তোমরা অনেকে আমাকে বলো যে ভাই, আমি যখন লিখতে যাই আমার বাংলার বাক্য গঠনগুলো সুন্দর হয় না। আপনি যতটা সুন্দর করে বাংলা বাক্যগুলোকে দেখাচ্ছেন, আমার বাংলা বাক্যগুলো অমন হয় না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? ভালো লেখার প্রথম শর্ত পড়া। যদি আমরা ভালো মতো পড়ি,
তাহলেই আমাদের ভালো লেখা আসবে। যদি আমরা না পড়ি তাহলে ভালো লেখা আসবে না। এখন যদি আমরা গল্পের বই পড়তে পারি তাহলে তো সবচেয়ে ভালো। আমরা পেপার পড়বো, মাঝে, মাঝে গল্পের বই পড়বো। আর আমরা শিখর যে প্র্যাকটিস বুক আছে সেটাতে চোখ বুলাবো। ওটাতে চোখ বুলালেই আমি বলতে পারি, যেমন আমি কয়েকটা জিনিসের কথা বারবার বলি। প্রথমত লাইভ ক্লাস করা, দ্বিতীয়ত এক্সাম দেওয়া অ্যাপে, তৃতীয়ত প্র্যাকটিস বুকটাকে ফলো করা। তাহলে তোমার A+ কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। তোমরা এই বিষয়গুলো করবা। চলো আমরা পরের অংশে চলে যাই। ১৯৭১ উপন্যাসে বলা হয়েছে নীলগঞ্জ গ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একদল জোয়ান পাকিস্তানি এক সেনাকে বন্দী করেছে, যার নাম মেজর বখতিয়ার। তাকে উদ্ধার করতে মেজর এজাজ গ্রামে অভিযান চালায়। অভিযানে প্রথম থেকেই তারা গ্রামবাসীর উপর আগ্রাসী হয়ে ওঠে। প্রাইমারি স্কুলের হেডমাস্টার আজিজকে ধরে এনে অমানবিক অত্যাচার করে। এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করে। শুধু এই একটি নয়, অসংখ্য বর্বরোচিত ঘটনা ঘটায় তারা। গ্রামবাসীকে ভয়ভীতি দেখানোর জন্য এবং ত্রাসের রাজত্ব কায়েম করতে মনাকে ও বীরুকে সবার সামনে গুলি করে হত্যা করে। নীলগঞ্জের সম্ভ্রান্ত হিন্দু নীলু সেনকে ঘুম থেকে ডেকে তুলে হত্যা করে। বর্বর পাকিস্তানিরা গণহত্যার যে নজির স্থাপন করেছিল নীলগঞ্জেও তাই ঘটেছে। মধুবনের জংলা মাঠের বিলকে তারা বধ্যভূমি হিসেবে ব্যবহার করেছে। শুধু পুরুষ নয়, দখলদার পিশাচ হানাদার বাহিনীর হাত থেকে গ্রামের মেয়েরাও রক্ষা পায়নি। সফদরুল্লাহর স্ত্রী ও শ্যালিকাকে তারা ধর্ষণ করে, লাঞ্ছিত করে। মুক্তিযুদ্ধের নারী লাঞ্ছনার দিকটা এখানে প্রতিফলিত হয়েছে। তবে অন্যায় ও শোষণ কখনো দীর্ঘস্থায়ী হয় না। মানুষ একসময় অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদী হয়ে ওঠে। সফদরুল্লাহ তার স্ত্রী ও শ্যালিকার লাঞ্ছনার প্রতিশোধ নিতে দা হাতে বেরিয়ে পড়ে। আজিজ মাস্টার লজ্জাজনক পরিস্থিতি বাদ দিয়ে মৃত্যুকে বরণ করে এবং বিবেকের তাড়নায় ও প্রতিবাদ স্বরূপ রফিক মেজর এজাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং মৃত্যুবরণ করে। প্রত্যক্ষ কোনো প্রতিরোধ না হলেও দেশপ্রেমের চেতনাবোধ জাগ্রত হয় বেশ কিছু চরিত্রে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রতিচ্ছবি। এছাড়াও এদেশীয় রাজাকারদের উল্লেখ রয়েছে এই উপন্যাসে। তাই বলা যায় ১৯৭১ উপন্যাসের নীলগঞ্জ গ্রাম আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি। এই হলো আমাদের মোটামুটি প্র্যাকটিস। মানে আমি যেটা পড়ালাম, আমি এইটা HW দিই তোমাদেরকে। আমি যদি সব আসলে এইভাবে দেখাই দেই কিভাবে অ্যান্সার করতে হয়, আমি তোমাদেরকে ওয়েটা বলি, আর তোমরা এই পুরো বিষয়টা অ্যান্সার করতে ১৯ মিনিট এর বেশি কোনোভাবেই সময় নিবা না। তো তোমরা প্রথমটা ক নম্বরটা যেটা ৩ নম্বর আমাদের, সেটা আমরা মানে কটা আমরা কত পৃষ্ঠা লিখবো? আমরা এটা লিখবো ১ পৃষ্ঠা। আর খটা আমরা কত পৃষ্ঠা লিখবো? এটা আমরা ২.৫ থেকে ৩ পৃষ্ঠা লিখবো। এভাবে আমরা আমাদের HW-টা করব এবং আমরা পরে উত্তরটা দেখব। আগে আমরা ছবি তুলে আমাদের উত্তরটা সাবমিট করব। এরপরে আমি তোমাদেরকে তোমাদের উত্তরটা আমি তো অফকোর্স দেখে দিব, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী বা একটা শিক্ষার্থীদের বড় অংশ হচ্ছে HW সাবমিট করো না। তুমি যত ভালোই লাইভ ক্লাস করো না কেন, তোমাকে পরীক্ষায় দিন শেষে উত্তর করতে হবে। কেউ তোমার কাছে জানতে চাইবে না যে তুমি এটা কতটুকু ভালো বোঝো। তাই তোমরা অবশ্যই যদি A+ মিস করতে চাইলে তোমার যা মন চায় তাই করো, কোনো সমস্যা নেই। A+ পেতে চাইলে লাইভ ক্লাস করা আর এক্সাম দেওয়া। এক্সাম দেওয়ার কথাটা কেন বলি, অ্যাপে এক্সামটা তুমি যখন একটা কিছু পড়ো তারপরে শর্ট টার্ম মেমোরি থেকে ওটা লং টার্ম মেমোরিতে চলে আসে তখনই যখন তুমি এক্সাম দাও। এক্সাম না দিলে ওটা আসে না। বা এক্সাম দাও বা অ্যাক্টিভ রিকল করো। অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে না দেখে মনে করার চেষ্টা করো। তো এটা আমাদের করতে হবে। আর এক্সাম যখন আমরা দেই আমরা নিজেদের অবস্থানটা বুঝতে পারি। তুমি তোমার স্কুলে অনেক বড় পণ্ডিত হতে পারো, কিন্তু তোমার প্রতিযোগী বা সহযোগী শুধু তোমার স্কুলের শিক্ষার্থীরা না, সারা বাংলাদেশ। তো সেখানে কি হবে? আচ্ছা, আমি এখন চ্যাটটা ওপেন করে দিচ্ছি। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। যদি কোনো প্রশ্ন না থাকে সেটাও করতে পারো। তোমরা অনেকে মনে হতে পারে যে আমরা এতটুকু দিয়ে কি আসলে বোঝা যাবে কি বোঝা যাবে না? তো আচ্ছা, আল নাফিসা নেহা একটা প্রশ্ন করছে যে, "স্যার আপনি কি এথিস্ট না মুসলিম?" আচ্ছা, প্রথমত আমি অবশ্যই মুসলিম। এখানে এথিস্ট এর কথা কেন আসলো এটা আমি বুঝতে পারলাম না। আর তুমি এটা অনেকবার লিখেছো। সো আমার মনে হয় তুমি এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য লিখেছো। তো আমাদের এই ধরনের প্রচেষ্টা জীবন থেকে বাদ দিতে হবে। যেমন এখন যদি ধরো একটা মানুষ আ লুঙ্গি খুলে রাস্তার মধ্যে দৌড় দেয়, সবাই তার দিকে তাকাবে। তাই না? হিরো আলমের দিকেও মানুষজন তাকায়। কিন্তু আমাদেরকে ভালো কিছু দৃষ্টি আকর্ষণ করতে হবে। এরকম ছাগলের মতো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা আমরা করব না। ঠিক আছে? ভাইয়া পরশুদিন পরীক্ষা। তবে কালকে এবং আজকেও ক্লাস চলমান কেন আছে? তোমার যদি ক্লাস করার ইচ্ছে না হয় তীর্থ তুমি ক্লাস কইরো না। তোমাকে তো কেউ ধইরা বাইধা ক্লাস করাইতেছে না।
যার ক্লাস করার সে ক্লাস করবে, রেকর্ডিং থাকবে, তুমি পরে এসে ক্লাস করবা, দ্যাটস ইট, শেষ, সহজ হিসাব এখানে। হ্যাঁ, আমার কমেন্ট কি দেখা যায় না? সবার কমেন্টই দেখা যায় নিবিড়, কিন্তু তুমি তো কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট এই মুহূর্তে করো নাই। এক পৃষ্ঠায় কত লাইন লিখবো? জয়দেব, তোমার কাছে যতটুকু তুমি লিখে অভ্যস্ত ততটুকু লিখো। সামিয়া বলেছে ১ তারিখ থেকে প্রিটেস্ট, দোয়া করতে, ফি আমানিল্লাহ। কোয়েশ্চেন গুলো হচ্ছে নুসাইবা, তুমি তো এই ক্লাসের পরে এটা পিডিএফটা পেয়ে যাবা, অ্যাপ থেকে ওটা নিয়ে নিবা। হুম, হুম। পোল কোয়েশ্চেন না সময়, এটা তো সহপাঠ থেকে তো কোনো অবজেক্টিভ আসবে না। সো পোল কোয়েশ্চেন কিসের আবার? হ্যাঁ। ইসরাত জাহান ইভা জিজ্ঞাসা করেছে সহপাঠ কি? সো আমরা এই যে উপন্যাস পড়ছি বা নাটক পড়ছি এটাই তো সহপাঠ। মানে আর সহপাঠ বলতে আলাদা করে তো আর কিছু নাই। ক্রাশের মানে কি? তাকসিদ মজুমদার, ক্রাশের এরকম শব্দ এখানে কোথায় আসে নাই তো। পুল কোয়েশ্চেন না, হ্যাঁ? ঠিক আছে? পোল কোয়েশ্চেন। অনেকেই লিখে থাকে পুল কোয়েশ্চেন। পুল এটা হচ্ছে সুইমিং পুল। আর পোল কোয়েশ্চেন এটা হচ্ছে POLL। ঠিক আছে? আমি আশা করি তোমরা বুঝতে বুঝতে পারবা। হুম। বইয়ের উপন্যাস পড়বো, অবশ্যই পড়বা। পুরোটা একবার পড়ে নিবা। হুম। অবশ্যই পুরোটা একবার পড়ে নিবা। হুম। না মুসাব্বির, আমি সাইমন সিরিজ পড়ি নাই। সঞ্জিত এইথিস্ট মানে কি? এথিস্ট মানে হচ্ছে নাস্তিক। রাজাকার মানে যদিও সহযোগী, কিন্তু এখানে তো বোঝানো হয় যারা হচ্ছে পাকিস্তানি মিলিটারিদেরকে হেল্প করেছে তাদেরকে রাজাকার বলা হয়। হোমওয়ার্ক কিভাবে পাঠাবো স্নেহিতা? তুমি ছবি তুলে তোমাদের যে গ্রুপ আছে সেটাতে পোস্ট করবা। ত্রাস অর্থ কি? ত্রাস মানে হচ্ছে ভয় সৃষ্টি করা। এটা ভয়। ত্রাস মানে ভয়। ভয় সৃষ্টি করা যায় না। ত্রাস মানে হচ্ছে ভয়। কি প্রশ্ন করব কখনো উত্তর পাই না। আজিজুল হক, যেহেতু অনেক মানুষ একসাথে প্রশ্ন করে ক্লাসে অনেক সময় প্রশ্নের উত্তর মিস চলে যায়, এটা আমি মানি। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফেসবুক গ্রুপটা আছে। ফেসবুক গ্রুপটাতে প্রশ্ন করবা, উত্তর দেবার জন্য তো আমরা আছি সবাই। একই কথা জয়দেব লিখেই যাচ্ছ, এক পৃষ্ঠায় কত লাইন লিখবা? তুমি যতটুকু লিখে অভ্যস্ত তত লাইনে লিখো। হুম। বাংলা পরীক্ষা অনেকে দোয়া চাচ্ছে, হ্যাঁ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, সবার কমেন্টই দেখা যায়। হ্যাঁ, পুরোটাই পড়বো, অবশ্যই, অবশ্যই পুরোটাই পড়বা। মর্তবা মানে হচ্ছে ওটার অর্থ কি? এমন কি এটাকে মর্তবা বলা যায় বা এটার ফজিলত কি? এরকম আরকি। মর্তবা মানে ফজিলতটাই মূলত বোঝানো হয়, নট অর্থ। আমার লেখা অনেক স্লো, কি করব? বলা মুশকিল। YouTube এ টিউটোরিয়াল দেখতে পারো কিভাবে হাতের লেখা দ্রুত করা যায়। কেমনে পরীক্ষা তাড়াতাড়ি লিখব? খুব তাড়াতাড়ি তো লেখা বানাইতে পারবো না হুট কইরা। সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা, ওকে। সো না, এখানে কোনো MCQ থাকবে না। ঠিক আছে। আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। তোমাদের যদি মনে এরপরেও কোনো প্রশ্ন জাগে পড়ার টাইমে, তোমাদের যেই SSC 26 ক্লাস 10 এর যে গ্রুপটা আছে, সেই গ্রুপটাতে তোমরা পোস্ট করো। ইনশাআল্লাহ আমি কিংবা বাংলা ডিপার্টমেন্টের অন্য যে কেউ তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ট্রান্সমিস্টার মানে কি একজন জিজ্ঞাসা করেছো? এটা আসলে এখনকার দিনে আমরা বুঝতে পারি না। আগেকার দিনে মানুষ অনেকটা রেডিওর মতো বলতে পারো যে গান শোনার জন্য বা এইসবের জন্য ব্যবহার করতো নানা ধরনের জিনিসপাতি, যেগুলো এখনকার দিনে আমরা ভাবতেও পারি না। তো ট্রানজিস্টর ছিল তেমন আরকি। ওকে, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।